ভয়াবহ যুদ্ধের ডাক, এবার সরাসরি যুদ্ধে জড়াচ্ছে সৌদি আমিরাত। এরপর থাকছে ইরানের সামনে উপায় কি? ইরানে ফের পরমাণু হামলার কথা চিন্তা করছেন ট্রাম্প। জানাবো কৌশল দিয়ে কাবু করছে তেহরান। এবং সর্বশেষ জানাবো আল জাজিরার বিশ্লেষণ, যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভয়াবহ যুদ্ধের ডাক, এবার সরাসরি যুদ্ধে জড়াচ্ছে সৌদি আমিরাত। মধ্যপ্রাচ্যের তপ্ত বালুকারাশি এখন দুই ক্ষমতাধর প্রতিবেশীর অহং আর ভূরাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার রণক্ষেত্রে পরিণত হয়েছে। একসময়ের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের বন্ধুত্বের দেয়াল কি তবে চিরতরে ধসে পড়েছে। কেন হঠাৎ ওপেকের দীর্ঘ ৬০ বছরের সংসার ভাঙল আবুধাবি? দ্বন্দ্বতা আজকের নয়, ১৯৫০-এর দশকে সে পুরনো ইতিহাস আজ যেন আবার কবর ফুঁড়ে বেরিয়ে এসেছে। বুরাইমি মুরুদ্দার নিয়ে যে বিবাদ শুরু হয়েছিল, যেখানে আমিরাতের প্রতিষ্ঠাতা শেখ জায়েদকে ঘুষ দিয়ে বশ করতে চেয়েছিল সৌদি রাজ পরিবার, সেই অবিশ্বাসের বিষ বাষ্প আজ নতুন রূপে ডালপালা মেলেছে তারই উত্তরসূরিদের মধ্যে। চলতি মাসে বিশ্বকে চমকে দিয়ে তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক ছেড়েছে সংযুক্ত আরব আমিরাত। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটি তেলের দাম নিয়ে মতভেদ, কিন্তু গভীরে তাকালে দেখা যায় এক চরম ক্ষমতার লড়াই। রিয়াদ যখন তেলের বাজার নিয়ন্ত্রণ করে মুরলীপনা করতে চায়, তখন আবুধাবি বলছে আমরা আর কারো আজ্ঞাবহ হয়ে থাকব না। সুদান থেকে ইয়ামেন কোথাও মিল নেই এই দুই প্রতিবেশীর। সুদান যখন গৃহযুদ্ধে চলছে, সৌদি আরব সমর্থন দিচ্ছে সরকারি বাহিনীকে, আর আমিরাত মদদ দিচ্ছে বিদ্রোহী আরএসএফ কে। ইয়ামেনের মাটি আজ সাক্ষী দিচ্ছে কিভাবে আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের উপর আক্রমণ চালাচ্ছে সৌদি বিমান বাহিনী। বন্ধুত্বের মুখোশ খুলে এখন চলছে সরাসরি আঘাত। ইসরায়েল ইস্যুতেও দুই মেরুতে দুই দেশ। সৌদি আরব যেখানে ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত হাত মেলাতে নারাজ, সেখানে আমিরাত অনেক আগেই আব্রাহাম গার্ডের মাধ্যমে ঘনিষ্ঠতা বাড়িয়েছে তেল আবিবের সাথে। গাজা যুদ্ধ যখন মুসলিম বিশ্বকে এক করেছে, তখন আমিরাতের ইসরায়েল প্রীতিকে ভালো চোখে দেখছে না রিয়াদ। সৌদি আরব নিজেকে মনে করে মুসলিম বিশ্বের স্বাভাবিক নেতা, অন্যদিকে আয়তনে ছোট হলেও আধুনিক প্রযুক্তি আর বৈশ্বিক ব্র্যান্ডের জোরে নিজেদের সুপার পাওয়ার হিসেবে তুলে ধরছে আমিরাত। মোহাম্মদ বিন জায়েদ এখন আর মোহাম্মদ বিন সালমানের বড় ভাই হয়ে থাকতে রাজি নন, বরং তিনি হতে চান মধ্যপ্রাচ্যের ভাগ্য বিধাতা। আমিরাতের প্রভাব রুখতে রিয়াদ এখন নতুন মিত্র খুঁজছে। ওমানকে সাথে নিয়ে ইয়ামেনের পূর্বাঞ্চলে আমিরাতের একাধিপত্য ঠেকানোর যে ছক মোহাম্মদ বিন সালমান করছেন, তা আবুধাবির জন্য বড় এক চপেটাঘাত। পাল্টাপাল্টি এই জোট গঠন মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে আজ খাদের কিনারে নিয়ে ঠেলে দিয়েছে। দুই দেশের এই ইগোর লড়াই কিন্তু কেবল রাজপ্রাসাদের সীমাবদ্ধ নেই। বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে এই রেষারেষি প্রভাব ফেলছে এশিয়া থেকে ইউরোপের সাধারণ মানুষের পকেটে। তেলের দামের এই অস্থিরতা বিশ্ব অর্থনীতিকে কোন দিকে নিয়ে যাবে তা নিয়ে শঙ্কিত খোদ হোয়াইট হাউসও। বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধ এবং আকস্মিক মেরুকরণের এই সন্ধিক্ষণে সৌদি আমিরাত দ্বন্দ্ব মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে পারে। দীর্ঘদিনের ভাই ভাই সম্পর্ক কি শেষ পর্যন্ত প্রকাশ্য যুদ্ধে রূপ নেবে, নাকি পর্দার আড়ালে আবার কোনো আপোষ হবে? ইরানের সামনে উপায় কি? ইরানে ফের পরমাণু হামলার কথা চিন্তা করছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার পারদ এখন আকাশ চুম্বে, যা পুরো বিশ্বকে এক মহাপ্রলয়ের আশঙ্কায় স্থবির করে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক চরম হুঁশিয়ারি আন্তর্জাতিক মহলে রীতিমতো থরথর কম্পন সৃষ্টি করেছে। তেহরানের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর নিয়ে দীর্ঘদিনের টানা পোড়েনের মাঝে ট্রাম্পের এই মন্তব্য যেন জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দিয়েছে। হোয়াইট হাউস থেকে আসা এই বার্তায় ইরানের অস্তিত্ব বিলীন করে দেওয়ার এক প্রচ্ছন্ন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষায় সতর্ক করে দিয়ে বলেছেন,
ইরান যদি দ্রুততম সময়ের মধ্যে চুক্তিতে সই না করে তবে দেশটির ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। তিনি সরাসরি যুদ্ধের ময়দান থেকে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে চুক্তি না হলে বিশ্ববাসী কেবল ইরান থেকে আসা একটি বিশাল অগ্নিকুণ্ড দেখতে পাবে। ট্রাম্পের এই ওয়ান বিগ গ্লো মন্তব্যকে অনেক বিশ্লেষক পারমাণবিক হামলার সরাসরি হুমকি হিসেবেই দেখছেন। দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে এক ভঙ্গুর যুদ্ধ বিরতি চললেও পর্দার আড়ালে সংঘাতের স্ফুলিঙ্গ কখনোই নেভেনি। সম্প্রতি হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর 3টি জাহাজকে লক্ষ্য করে হামলার চেষ্টার অভিযোগে যুক্তরাষ্ট্র ইরানের উপর তথাকথিত আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। অন্যদিকে ইরান দাবি করেছে যে তাদের পদক্ষেপ ছিল মূলত আগের দিন মার্কিন বাহিনীর হাতে তেলবাহী ট্যাঙ্কার ধ্বংসের পাল্টা জবাব। এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় এটি স্পষ্ট হয়ে গেছে যে শান্তি চুক্তির খসড়া এখন কেবল কাগজের টুকরোয় পরিণত হয়েছে। ট্রাম্পের এই ভয়াবহ হুমকির প্রতিক্রিয়ায় ইরানের ভেতরে কোনো ভীতি নয়, বরং তীব্র ক্ষোভ এবং প্রতিরোধের মানসিকতা ছড়িয়ে পড়েছে। দেশটির সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব ট্রাম্পের এই আচরণকে একটি গোটা সভ্যতাকে ধ্বংস করার অপপ্রয়াস হিসেবে চিহ্নিত করেছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ হুমকি তাদের অবস্থানকে আরো সুদৃঢ় করবে এবং তারা কোনো অবস্থাতেই চাপের মুখে নতি স্বীকার করবে না। তেহরানের সাধারণ মানুষের মধ্যেও এখন মার্কিন বিরোধী মনোভাব চরমে পৌঁছেছে, যা পরিস্থিতির আরো অবনতি ঘটাচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং পর্যবেক্ষক দলগুলো ট্রাম্পের এই ভাষ্যকে মানবতা বিরোধী এবং যুদ্ধাপরাধের শামিল বলে অভিহিত করেছে। ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, যেন কোটিরও বেশি মানুষের একটি দেশকে পারমাণবিক হামলার ভয় দেখানো কোনোভাবেই স্বাভাবিক নেতৃত্বের পরিচয় হতে পারে না। তারা এই হুমকিকে একটি অকল্পনীয় অপরাধ হিসেবে বর্ণনা করে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত হস্তক্ষেপে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। বিশ্বজুড়ে শান্তিকামী মানুষ এখন এই উত্তেজনার শেষ কোথায় তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। এই সংকটের জেরে মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতেও তোলপাড় শুরু হয়েছে। ট্রাম্পের বারবার এমন ধ্বংসাত্মক মন্তব্যের পর ডেমোক্রেটিক পলিটিক অনেক সদস্য তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন। তাদের মতে একজন ভারসাম্যহীন নেতার হাতে পারমাণবিক বোমা চাবিকাঠি থাকা পুরো বিশ্বের জন্য চরম ঝুঁকিপূর্ণ। 25তম সংশোধনীর মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করার যে দাবি উঠেছে তা এখন মার্কিন ক্যাবিনেটের ভেতরেও এক অস্বস্তিকর পরিস্থিতির জন্ম দিয়েছে। খোদ পেন্টাগনের ভেতরেও আড়ালে আবদালে আলোচনা চলছে যে এমন অমানবিক কোন নির্দেশ আসলে সামরিক বাহিনী তা পালন করবে কিনা। অন্যদিকে মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতে এই উত্তেজনার প্রভাব পড়ছে ব্যাপকভাবে। পার্শ্ববর্তী দেশগুলো এখন কোভিড সংশয়ের মধ্যে রয়েছে, কারণ একটি বড় আকারের যুদ্ধ শুরু হলে তার আঁচ পুরো অঞ্চলকেই ঝাড়খাড় করে দেবে। কৌশল দিয়েই কাবু করছে তেহরান। সাম্প্রতিক সংঘাতে আমেরিকার হামলায় ইরানের প্রথাগত নৌবাহিনীর অনেক বড় বড় রণতরী ধ্বংস হয়ে গেছে, কিন্তু সমুদ্রপথে তেহরানের আসল শক্তি এখনো অক্ষত রয়েছে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। তাদের মতে নৌপথের যুদ্ধে বড় রণতরীর উপর কখনোই নির্ভরশীল ছিল না ইরান। দীর্ঘদিন ধরেই ভিন্নধর্মী ও অপ্রথাগত নৌকৌশলের উপর ভর করে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে ইরান। আর ইরানের সেই কৌশলই এখন হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বড় মাথা ব্যথা হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে ইরানের সবচেয়ে কার্যকর সামুদ্রিক শক্তি হচ্ছে ইসলামিক বিপ্লবী গার্ড IRGCর অধীনে পরিচালিত ছোট ছোট দ্রুতগতির অ্যাটাক বোট। এছাড়া রয়েছে ড্রোন, সামুদ্রিক মাইন ও গোপন হামলা ভিত্তিক নৌকৌশল। হরমুজ প্রণালীতে দাপিয়ে বেড়ানো এই বাহিনীকে মশা বাহিনী নামে অভিহিত করছেন সামরিক বিশেষজ্ঞরা। এই ছোট বোটগুলো খুব কম উচ্চতায় পানির কাছাকাছি চলাচল করে, ফলে রাডারে সহজে ধরা পড়ে না। অনেক সময়ের মার্কিন নজরদারি ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে এগুলো লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছে যায়। বিশেষজ্ঞদের মতে প্রচলিত যুদ্ধজাহাজ ধ্বংস করা তুলনামূলক সহজ হলেও এ ধরনের ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট নৌযান শনাক্ত ও প্রতিহত করা অনেক বেশি কঠিন। বিশেষ করে হরমুজ প্রণালীর ভৌগোলিক অবস্থান ইরানের জন্য বড় সুবিধা তৈরি করেছে। বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌপথটি অত্যন্ত সংকীর্ণ এবং বিকল্প পথ প্রায় নেই বললেই চলে।
ফলে অল্প সংখ্যক ছোট বোট দিয়েও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলে বড় ধরনের ঝুঁকি তৈরি করা সম্ভব। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের গবেষক সিদ্ধার্থ কৌশলের মতে, হরমুজ প্রণালীর এত বিশাল জলসীমায় প্রতিটি জাহাজকে নিরাপত্তা দেওয়া আমেরিকার জন্য অত্যন্ত কঠিন, কারণ ছোট ছোট অটাক বোট নিয়ে গেরিলা ধাঁচে যুদ্ধ কৌশল অবলম্বন করছে ইরানের নৌবাহিনী। বাস্তব যুদ্ধে এটি অনেক বেশি কার্যকর। হার্টসন ইনস্টিটিউটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এই নৌবাহিনী মাঝে মধ্যেই সাধারণ মাছ ধরার নৌকা ব্যবহার করে গোপনে সামুদ্রিক মাইন পেতে রাখে। এতে মার্কিন নজরদারি ব্যবস্থা আরো জটিল হয়ে পড়ে। একই সঙ্গে দ্রুতগতির ছোট বোট এবং ড্রোন ব্যবহার করে আকস্মিক হামলার সক্ষমতাও বাড়িয়েছে ইরান। বিশ্লেষকদের মতে, এসব নৌযান তুলনামূলক সস্তা হওয়ায় যুদ্ধের সময় দ্রুত নতুন ইউনিট তৈরি করা যায়। ফলে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও ইরান তাদের এই নৌ ক্ষমতা ধরে রাখতে সক্ষম হচ্ছে। এছাড়া ইরানের দক্ষিণ উপকূল জুড়ে পাহাড়ি এলাকায় লুকিয়ে রাখা হয়েছে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। মোবাইল এই মিসাইল সিস্টেমগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নেওয়া যায়, ফলে সেগুলো শনাক্ত, ধ্বংস করা কঠিন হয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের বড় বড় যুদ্ধজাহাজ ধ্বংস করে ফেললেও আমেরিকার তেমন একটা কৌশলগত লাভ হয়নি, কারণ বর্তমানে ছোট ছোট অটাক বোট নিয়ে হরমুজ প্রণালী দখলে নিয়েছে ইরানি বাহিনী। আর এত ছোট ছোট অটাক বোটকে ধ্বংস করা মার্কিন নৌবাহিনীর জন্য বেশ কঠিন। তাই বড় রণতলীর পরিবর্তে ছোট ছোট বোটের মাধ্যমে ইরানের নৌবাহিনী আবারও জেগে উঠেছে বলে মনে করছেন তারা। আল জাজিরার বিশ্লেষণ, যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র। গত 28 ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছিল, তা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পিছু হটার মাধ্যমে শেষ হতে যাচ্ছে। এই যুদ্ধ চালিয়ে যাওয়া ওয়াশিংটনের জন্য বিপর্যয়কর হতে পারে, কারণ মধ্যপ্রাচ্যের তেল, গ্যাস ও পানি শোধন পরিকাঠামো ধ্বংস হলে বিশ্বব্যাপী দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংকট দেখা দেবে। ইরান এমন এক পর্যায়ে রয়েছে যেখানে তারা যুক্তরাষ্ট্রকে এমন চড়া মূল্য দিতে বাধ্য করতে পারে যা বহন করা ওয়াশিংটনের পক্ষে অসম্ভব। মূলত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার পরামর্শে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শীর্ষ নেতৃত্ব ও পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার লক্ষ্যে এই হামলার পরিকল্পনা করেছিলেন। ট্রাম্প প্রশাসন ধারণা করেছিল 2024 সালের জানুয়ারিতে ভেনেজুয়েলায় যেভাবে ক্ষমতার পরিবর্তন ঘটানো সম্ভব হয়েছিল, ইরানেও তেমনটি ঘটবে। কিন্তু তেহরানের বাস্তবতা ছিল ভিন্ন। হামলার মুখে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী, আইআরজিসি এবং ধর্মীয় নেতৃত্ব আরো শক্তিশালী হয়ে ঐক্যবদ্ধ হয়েছে এবং সাধারণ মানুষ বহিরাগত আক্রমণের বিরুদ্ধে সরকারের পাশে দাঁড়িয়েছে। ফলে 2 মাস যুদ্ধ চালিয়েও যুক্তরাষ্ট্র তেহরানে কোনো অনুগত সরকার বসানো বা ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার কোনো সামরিক পথ খুঁজে পায়নি। যুক্তরাষ্ট্রের এই ব্যর্থতার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, মার্কিন নেতৃত্ব ইরানের 5000 বছরের ইতিহাস ও সাংস্কৃতিক শক্তিকে অবমূল্যায়ন করেছে। দ্বিতীয়ত, গত 40 বছরের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান যে উন্নত ব্যালিস্টিক মিসাইল, ড্রোন প্রযুক্তি এবং দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তুলেছে, সেই কারিগরি সক্ষমতা সম্পর্কে ওয়াশিংটনের সঠিক ধারণা ছিল না। বর্তমানে যুদ্ধের প্রযুক্তি ইরানের অনুকূলে চলে গেছে। যেখানে ইরানের একটি ড্রোন তৈরিতে মাত্র $20,000 খরচ হয়, সেখানে সেটি ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল ইন্টারসেপ্টর মিসাইলের পেছনে খরচ হয় প্রায় $40 লাখ। এই বিপুল আর্থিক ব্যয় মার্কিন সামরিক বাজেটের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। মার্কিন নীতি নির্ধারণী প্রক্রিয়ার অদূরদর্শিতাকেও এই বিপর্যয়ের জন্য দায়ী করা হয়েছে। কোনো আনুষ্ঠানিক যাচাই বাছাই ছাড়াই মারে লাগুতে বসে ট্রাম্পের অনুগত একটি ছোট গোষ্ঠী এই যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছিল, যা জাতীয় নিরাপত্তা পরিষদের অনেক বিশেষজ্ঞকেই ক্ষুব্ধ করেছে। শেষ পর্যন্ত এই যুদ্ধ মার্কিন আধিপত্য টিকিয়ে রাখার একটি নিরর্থক প্রচেষ্টায় পরিণত হয়েছে। যুদ্ধের সম্ভাব্য পরিণতি হিসেবে মনে করা হচ্ছে যে ইরান হরমুজ প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পাবে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। তবে ইরান প্রতিবেশী দেশগুলোর উপর চড়াও হবে না, কারণ রাশিয়া ও চীনের প্রভাবে একটি স্থিতিশীল আঞ্চলিক পরিবেশ বজায় রাখাই তেহরানের দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্য।
মার্কিন প্রশাসনের জন্য এখন সময় এসেছে আন্তর্জাতিক আইন ও কূটনীতির পথে ফিরে আসার। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।